আমরা সবাই দেবরাজ সহ সমস্ত তৃণমূলী চোর ডাকাতদের জেল যাত্রা দেখতে চাই। বিকাশ ভট্টাচার্য তিনি যখন সিপিআইএমের প্রার্থী হয়েছেন, তিনি পরের পর পথসভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করে গেছেন। তিনি তার আইনজীবী সত্তা থেকে একটা কাজ করেছেন খুব ভালো। মানুষের লাভের প্রশ্নে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার থেকে একের পর এক কেস, দুর্নীতি করেছেন, মানুষের টাকা লুট করেছেন বলে অভিযোগ উঠেছে। ওয়াশিং মেশিনে সাদা হয়ে গেছেন বিজেপিতে এসে। বামপন্থীরা বিজেপির বিরোধিতা করবে না তো কে করবে? তৃণমূল করবে নাকি? এই তো অবস্থা বিজেপি বিরোধিতা। এই এখন সোশ্যাল মিডিয়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে অনেক বিতর্ক, অনেক পোস্ট আমরা দেখতে পাচ্ছি। বামপন্থীরাও পোস্ট করছে, অনেক বুদ্ধিজীবী তারাও পোস্ট করছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতদিন দুর্নীতির হয়ে লড়াই করতেন, তিনি এখন দেবরাজ চক্রবর্তীর হয়ে কেন লড়ছেন? এবং সেখানকার রাজারহাট গোপালপুরে বর্তমান বিধায়ক তিনিও অনেক কথা বলেছেন, আমরা শুনলাম। কিন্তু প্রশ্নটা হলো, সেই দিন সকালে তো ওই হকারদের নিয়েও মামলা করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তো সেটা খবরে না এসে কেন দেবরাজ চক্রবর্তীটা খবরে আসছে? সেটা তো তোমরা মিডিয়ার লোকেরা বলতে পারবে, আমি কি করে বলবো? বিকাশ দা টেস্টেড বামপন্থী মানুষ, তার দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। আইনজীবী হিসেবে তিনি অনেক মানুষের জন্য অনেক উপকার শুধু করেছেন তা নয়, তিনি বিভিন্ন মানুষের লড়াই সংগ্রামের আইনি যা সহায়তা করার সেগুলো করেছেন। বড় বড় মামলায় লড়াই করেছেন দুর্নীতির বিরুদ্ধে, বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে, বিভিন্ন মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে তার পক্ষে তখন তিনি লড়াই করেছেন সেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য। তো বিকাশদার একটা ওভারঅল পরীক্ষিত ইতিহাস আছে। তারপরে দাঁড়িয়ে তার যদি মনে হয় তিনি ওইটা করেছেন এবং সেটা তিনি তার অবস্থান কিছু বলেছেন, হতে পারে। বিকাশদার কথার পিঠে যদি সেলিমদা বা কেউ কিছু বলে থাকেন তাহলে ওটাই আমাদের পার্টি স্ট্যান্ড, আর যদি না বলে থাকেন তাহলে তোমার বুঝে নিতে হবে যে আমরা এই সব ছুটখাট বিতর্কের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে করছি বুলডোজারে বাড়ি ভেঙে পড়া মানুষের হাতে বা ঝুপড়ি ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়ানো, বা যে মানুষের তাদেরকে যে হকারকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, যে সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা বিজেপি ক্ষমতায় আসার পরেও চাকরিটা পেলেন না, যাদের ডিএ বাড়লো না, যারা ফসলের দাম পাচ্ছেন না, এই যে 10 দিনে 4 বার পেট্রোলের দাম বাড়লো, যাদের ক্ষতি হচ্ছে, এই মানুষের লড়াই নিয়ে আমরা বেশি আগ্রহী। তার বেশি নন ইস্যুকে ইস্যু করার ইচ্ছা তোমাদের মিডিয়াদের হতে পারে, আমাদের আমি বলছি দাদা, এখন অনেক মানুষ টেলিভিশনের থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। এই যে হকারের বিষয়টা আপনারা বললেন, এটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে সরকার গঠনের পরই হকারদের উচ্ছেদ থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা করেছিলেন, কিন্তু এই যে সেই দিকটাকে ঘুরিয়ে দিয়ে দেবরাজ চক্রবর্তীর ইস্যুটাকে হাইলাইট করে, এটা কি ইচ্ছাকৃত বলে মনে হয়? দেখো, বিজেপি একটা কথা বলেছে, আচ্ছা বিজেপি বলেছে তার পিছন সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে, আমি খুব তার কারণ বুঝি না আর কি, মনে করি না। আমরা সবাই দেবরাজ সহ সমস্ত তৃণমূলী চোর ডাকাতদের জেল যাত্রা দেখতে চাই। আমরা সবাই চুরির টাকায় কেনা স্করপিও তার চাকার হাওয়া খুলে পড়েছে দেখতে চাই। চুরির টাকায় কেনা বানানো মার্বেলের বাড়ি তার একটা করে মার্বেল খুলে আসছে দেখতে চাই। আমরা সবাই তৃণমূলের 15 বছরের চুরি ডাকাতির ফলে আঙুল ফুলে কলা গাছ হয়েছে যে চোরগুলো, যে ডাকাতগুলো, যে তোলাবাজগুলো, তাদের সবাইকে আইনের সামনে কান ধরে ওঠবোস করতে দেখতে চাই, কোথাও কোনো সংশয় নেই। এবার তাদের অধিকার আছে, তারা তাদের পছন্দ মতো আইনজীবী দেখেছে, আইনজীবীর অধিকার আছে, তিনি মনে করেছেন যে আচ্ছা ঠিক আছে আমার কাছে কেউ এলে তাকে ফিরিয়ে দেওয়া আমার কাজ নাও হতে পারে, তিনি সেরকম করে বলেছেন। এবার তার থেকে বেশি আর এই নিয়ে আমি আর এরপরে কী বলবো? আমরা রাস্তার লড়াইতে কোনো দিন দেবরাজদের 1 ইঞ্চি ছেড়ে কথা বলেছি? বিকাশ ভট্টাচার্য তিনি যখন সিপিআইএমের প্রার্থী হয়েছেন, তিনি পরের পর পথসভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করে গেছেন। তিনি যখন মানুষের দরবারে গিয়েছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। এর আগে ডিএ মামলা বলো বা চাকরি প্রার্থীদের মামলা বলো বা বিভিন্ন প্রশ্নে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ইনিই লড়েছেন। তিনি তার আইনজীবী সত্তা থেকে একটা কাজ করেছেন খুব ভালো। কেন করেছেন তার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। আর আমরা এটাকে বিরাট একটা হই হট্টগোল পাকানো, বিজেপির লোকেরা নাচাতে শুরু করলো আর এটা লাফিয়ে পড়তে হবে, আমরা সেটা সবটা মনে করছি না। আমরা আমাদের ফোকাস এক জায়গায় রাখতে চাই, রুজি রুটির কথা। বিজেপি আসার পর এই দেখো অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ পাঠায়, কিন্তু তপসিয়াতে যে মানুষ গরিব মানুষ তার বাড়ি বুলডোজার করে দেয় নোটিশ ছাড়া, চালিয়ে দেয়। তার মানে বিজেপিও গরিবের প্রতি একরকম, বড়লোকের প্রতি আরেক রকম। আমরা গরিবের পক্ষে,
গরিবের অধিকার, মধ্যবিত্তের অধিকার রাখার জন্য আমরা যে লড়াই, সেই লড়াইতে থাকব। আমাদের ধারণা বিকাশ দাও সেই লড়াইতে আমাদের সাথেই থাকবে। দাদা, আপনি অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ তুললেন যে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ দেওয়া হয়, তারপরে পুলিশ গিয়ে সেই অবৈধ অংশটুকু ভাঙতে পারছে না, কিন্তু তিলজলায় আমরা দেখেছিলাম ভেঙে দিয়েছে, কিন্তু মানে অবৈধ অংশ ভাঙতে পারছে না, কিন্তু পুলিশ আজকের কয়েকজন পুলিশ সেখানে গিয়ে তার বাড়ি থেকে টিভি সহ আরও বেশ কিছু জিনিস নিয়ে বেরিয়ে এলো। মানে এগুলো করা যাচ্ছে কিন্তু বাড়িটা ভাঙা যাচ্ছে না, কারণ কিছুটা অভিষেক আমি জানি না এটার মধ্যে স্টান্টবাজি কতটা আছে। একটা সিংহম সিংহম ভাব দেখালাম, উল্টো দিকেও কেউ কেউ একটা পুষ্পা পুষ্পা ভাব দেখালো। আসলে চুরি ডাকাতির বিচার কি হবে? আসলে যে মানুষ প্রতারিত হয়েছেন তার বিচার কি হবে? যার টাকা চলে গেছে তার টাকা কি হবে? যার চাকরি চলে গেছে তার চাকরি কী হবে? আলটিমেটলি সরকারের অভিমুক্ত হওয়া উচিত মানুষ। এইসব স্টান্টবাজি হচ্ছে ভালো কথা, দেখে খারাপ লাগছে না, বেশ আনন্দ হচ্ছে। কারণ তৃণমূল, বিজেপি তো জুম্মা জুম্মা। তৃণমূল 2007, 8, 9 সাল থেকে আমাদের পার্টির লোকেদের সাথে তো এইরকমই ব্যবহার করে এসেছে। এইভাবে আমাদের পার্টির লোকেদের মারধর করেছে, তোলাবাজি করেছে, অপমান করেছে, গুন্ডামি করেছে, খুন জখম করেছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের রোষ, পাবলিক গিয়ে অষ্টপ্রহর গালাগাল দিয়ে আসছে, কখনো কখনো দেখে ভালোই লাগছে। কিন্তু বুঝতে হবে এটা যে আলটিমেটলি গভর্নমেন্টের কাজ হচ্ছে টু ব্রিং দ্য সিস্টেম টু অর্ডার, এবং তারপরে যদি জনমুখী সরকার হয় তাহলে অমুককে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, তমুককে জেলে পুরবো, তমুককে বুঝে নেব, আয় কত দম আছে দেখে নেব, এইসবের সাথে সাথে আলটিমেটলি যে মানুষ চিটফান্ডে প্রতারিত হলেন তার টাকাটা কী হবে? আলটিমেটলি যে মানুষের চাকরি চলে গেল দুর্নীতির জন্য তার চাকরিটা কী হবে? যে মানুষ দোষ করেননি কিন্তু সামহাউ এই পাকে চক্রে তারও চাকরি চলে গেল, তার রিহ্যাবিলিটেশন কী হবে? যার স্কুলটা বন্ধ হয়ে গেল, যে মিড ডে মিলের দুর্নীতির জন্য পচা খাবার খেয়ে যার অসুস্থ হয়ে পড়লো, তার কি হবে? যে মানুষ নিজের বার্ধক্য ভাতা পেলেন না, জব কার্ডে তৃণমূলের নেতার কাছে দখল হয়ে রইল জব কার্ড, মাসের পর মাস তিনি কাজ পেলেন না, 100 দিনের টাকা পেলেন না, তার কি হবে? পাবলিক ওরিয়েন্টেড সার্ভিস কি দাঁড়ায় সরকারের, এইটা আমরা দেখার জন্য আগ্রহী থাকবো। আদারওয়াইজ এই ধরনের আওয়াজ করা যেতে পারে, দেখে ভাল লাগবে, খবর হবে, টিআরপি হবে, লোকে বলবে দেখেছো কি দুরন্ত, দারুণ, আয়রন হ্যান্ড। আলটিমেটলি এতে স্টান্টবাজি হয়, তাতে করে ওই অনিল কাপুরের একদিনের মুখ্যমন্ত্রীর মতো সিনেমা হয়। মানুষের লাভের লাভ যতক্ষণ না হয়। এবার মানুষের লাভের প্রশ্নে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার থেকে একের পর এক কেস, দুর্নীতি করেছেন, মানুষের টাকা লুট করেছেন বলে অভিযোগ উঠেছে। ওয়াশিং মেশিনে সাদা হয়ে গেছেন বিজেপিতে এসে, এটা তো আমরা দেখেছি গোটা দেশ জুড়ে। আমাদের ব্যাপম মনে আছে, আমাদের পিএম কেয়ার্সের কেলেঙ্কারি মনে আছে, নিটের প্রশ্ন ফাঁস মনে আছে। সুতরাং সাধারণ মানুষের যারা দুর্নীতি প্রতারণার শিকার হয়েছেন তাদের এন্ডে বিজেপি সরকার কি করবে সেটা দেখার জন্য আমিও তাকিয়ে রইলাম। দাদা, এই যে ক্রমাগত হকার উচ্ছেদ নিয়ে একাধিক জায়গায় একাধিক স্টেশনে বামেরা রাস্তায় নামছে, অথচ এই মানে 1 মাস আগে পর্যন্ত যে শাসক দল আমাদের ক্ষমতায় ছিল, যার মানে জন্মটাই নাকি আন্দোলন থেকে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আজকে যখন এত মানুষের রুটি রুজির কথা, তাদের চাকরি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে, তখন এই আন্দোলন থেকে উঠে আসা দলটা মানে তাদের আর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করছেন, ঘুরে বসে কোনো কথা নেই, মানে রাস্তায় নেমে আন্দোলনও নেই। রাজনীতিতে প্রাক্তন হয়ে গেছেন বলে আমার ধারণা, খালি মুখ্যমন্ত্রিত্ব নয়। আমার ধারণা পলিটিক্যাল লাইফ হ্যাজ কাম টু আ স্ট্যান্ড স্টিল, এবং এটা আস্তে আস্তে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। এনাদের দল, এনাদের যাবতীয় প্রতিপত্তি 15 বছরে যা কামিয়েছেন, বিজেপি যদি চেপে না ধরে তাহলে সেগুলো কিছুটা হয়তো অবশিষ্ট থাকবে, তাই দিয়ে পরের প্রজন্ম যাতে খেতে করতে পারে তার ব্যবস্থা করতে পারবেন। কিন্তু রাজনীতি, রাস্তার আন্দোলন, সংগ্রাম, আপনি সরকার টরকার তো ছেড়ে দিন, একটা কাউন্সিলর ভোট জেতার দুরাশাও আর না করাই ভালো। এই যে মহাশূন্যে চলে যাওয়ার কথা তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বলতেন তো, অতি বড় হয়েও না, ঝড়ে উড়ে যাবে, শোনোনি? সুতরাং এত দম্ভ, এত অহংকার সব 1 সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে গেল। এতদিন যে গজদন্ত মিনারে বসে এত রকম বারফাট্টাই ছিল, সেই মিনারটা মাটির তৈরি ছিল না, সেই মিনারটা কাচের তৈরি ছিল। টোকা পড়েছে, ভেঙে গেছে ঝুরঝুর করে। এখন বোঝা যাচ্ছে কার কত অকাত। বিরাট পুষ্পা, সে রণভঙ্গ দিয়েছে, 1 সেকেন্ড সময় নেয়নি,
দলের সব বড় বড় মাথারা, ছোট মাথা থেকে বড় মাথা থেকে মেজো মাথা, সব নিজের দলের নেতাদের ওপর গালাগাল দেওয়া শুরু করেছে। একদল বিজেপির কাছে পা বাড়িয়ে আছে, বিভিন্ন সময় সিগন্যাল পাঠাচ্ছে, ফিলার পাঠাচ্ছে, আহা শুভেন্দু অধিকারী কত ভালো বলে। ছন্নছাড়া হয়ে গেছে তো পুরো, এবং এই দল আর রিগ্রুপ করবে না, এই দল আর আসবে না। দাদা, এই ডোমকলে যে ফলাফল সেখানে বামেরা ফিরেছে, সেটার পরে অনেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম বা অনেক জায়গায় কমেন্টও পড়েছিলাম যে ওটা ব্যতিক্রমী হয়ে গেছে। কিন্তু তারপরে ফলতার পুনর্নির্বাচন, যেখানে হয়তো বিজেপি জিতেছে ঠিক কথা, কিন্তু শম্ভু কুর্মী সেখানকার সিপিআইএম প্রার্থী, তিনি 40,000-এর বেশি, 40,604 ভোট পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের পুষ্পা সেখানে একদম চতুর্থ স্থানে চলে গেছে। এটা আপনাদের কাছে কতটা আশা, মানে তার মানে ডোমকল যে ব্যতিক্রম ছিল না, এটা কি কোথাও গিয়ে প্রমাণ করছে? আমি তো বলছি তোমায়, তৃণমূল বিজেপি তীব্র টাকা, গুন্ডামি, পুলিশ ইত্যাদিতে বানানো বাইনারির মধ্যে দাঁড়িয়ে বামপন্থীরা গত কয়েক বছরে রাস্তার লড়াইতে ছিল, জেলে গেছে, বড় বড় সভা সমিতি করেছে, সংগ্রামে ছিল, সোশ্যাল মিডিয়ায় ছিল, বিধানসভার ভিতরে তারা পৌঁছাতে পারেনি বা লোকসভার ভিতরে তারা পৌঁছাতে পারেনি। এখন টেবলস আর টার্নিং। এখন দমকল দিয়ে শুরু হয়েছে, ফলতা একটা ঝিলিক দেখিয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থীরাই বিকল্প শক্তি হিসেবে উঠে আসবে, বিরোধী শক্তি হিসেবে উঠে আসবে। এতে আমার খুব মানে এটা খুব বড় বিষয় নয়। বামপন্থীরা বিজেপির বিরোধিতা করবে না তো কে করবে? তৃণমূল করবে নাকি? এই তো অবস্থা বিজেপি বিরোধিতা। কালকে অবধি জয় বাংলা বলে এখন জয় শ্রীরাম বলতে বলতে সব দুপুর 12টার পরে সব ঢুকে পড়ছে। আমরা তো প্রথম থেকেই বলতাম নীতিহীন দল, ফ্যান ক্লাব ঝুরঝুর করে, যার ফ্যান সে নিজেই যখন সাইড কেটে গেছে তখন ফ্যান ক্লাব ঝুরঝুর করে ঝরে পড়ছে। কিন্তু বামপন্থীরা আদর্শগত বিরোধিতা আগেও করত, এখনও করবে, ভবিষ্যতে এই বিরোধিতা জোরালো হবে। তার কারণ বামপন্থীরা বিজেপির শুধু বিরোধী নয়, বামপন্থীরা বিজেপির মতাদর্শগত বিকল্পটা বামপন্থীদের সাথে আছে। অল্টারনেটিভ পলিসি, অল্টারনেটিভ আইডিওলজি, যেটা তৃণমূলের কাছে নেই, যেটা আর 5 জনের কাছে নেই। এই রুজি রুটির কথা আমি তোমাকে, যে কারণে তুমি আমাকে বিকাশবাবু নিয়ে প্রশ্ন করলে, ভাবলে খুব বিতর্কিত কথা হবে, কিন্তু আমি যে কারণে বললাম তোমাকে যে এগুলো খুব বড় বিষয় নয়, এর থেকে অনেক বড় বিষয় হলো শ্রমিকের পাশে দাঁড়ানো, কৃষকের পাশে দাঁড়ানো, ক্ষেতমজুরের পাশে দাঁড়ানো, বেকার যুবকের পাশে দাঁড়ানো, স্কুল বন্ধ হয়ে যাওয়া ছাত্রের পাশে দাঁড়ানো। তার কারণ বামেরা বাংলার রাজনীতিতে রুজি রুটির কথাটাকে, জমির কথা, চাকরির কথা, মজুরির কথা আবার সামনে নিয়ে আসার চেষ্টা করে। আমরা যখন ভোটে হারছিলাম তখনও তুমি দেখবে আমরা কিন্তু এই কথাগুলোই বলতাম। তোমরা কখনো কখনো ভাবতে যে এরা বোরিং, একই কথা বলে সব ইন্টারভিউতে, নতুন কোনো পাঞ্চলাইন পাওয়া যায় না। পাঞ্চলাইন দেওয়াটা আমাদের কাজ, আমরা এই কারণে রাজনীতি করতে আসি। পাঞ্চলাইন দিতে দেবে তোমাকে কুণাল ঘোষ, দিতে দিতে এখন দেখো ওর বাড়ির সামনে লোকে ঘেরাও করতে চলে গেছে। পাঞ্চলাইন দিয়েছিল 4 তারিখের পর ডিজে বাজবে, এখন মুখ লুকিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, নিরাপত্তা ফিরাপত্তা সব সরিয়ে নেওয়ার পর। আমাদের কাজ সিরিয়াসলি মানুষের জীবন জীবিকার কথাকে সামনে নিয়ে আসা। এই অস্ত্রেই আমরা আজ নয় কাল, কাল নয় পরশু বিজেপিকে ঘায়েল করব। বাংলার মানুষ বিকল্প শক্তি হিসেবে বামপন্থীদের বেছে নেবেন। আমরা জানি বিজেপি আরএসএস সহজ শত্রু নয়, তারা কেবল নিজেরা লড়ে না, তারা একমাত্রিকভাবে লড়ে না, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে তারা লড়ে। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, কখনো কখনো তো এমনকি বিচার ব্যবস্থা বা ইলেকশন কমিশন ইত্যাদি নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। তো এগুলো অনেকগুলো কথা আছে, কিন্তু আলটিমেটলি যদি সাধারণ মানুষ মনস্থির করে ফেলেন যে একে তাড়াবই, সে যত বড় শক্তিশালী হোক, মানুষের ঝড়ের সামনে সে টিকতে পারে না। 2026-এর নির্বাচনে তৃণমূলের হলো তার প্রমাণ। আমার ধারণা এই ঝড় আজ নয় কাল বামপন্থীদের পক্ষেও থাকবে।